দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদে জড়ালেন পঞ্চায়েত প্রধানের স্বামী। চন্দ্রকোনার আকত কলার ঘটনা। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের অভিযোগ আগে আমরা শুনব। আমাকে ইংরেজি মাসের 2 তারিখ সন্ধ্যায় জোর করে মিটিংয়ে বসিয়ে সেখানে আমাকে বলা হয় এই 20 বছর আগে আমার ভাই মানে দিবাকর মণ্ডল আমাকে জমি বিক্রি করে, আমাকে জমিটা ফেরত চাইছে। সেখানে বাপাদিত্য মণ্ডল, আলোক মণ্ডল, শঙ্কর মণ্ডল, দিবাকর মণ্ডল এরা থেকে আমাকে যথেষ্টপূর্ণায় আমার জীবনহানির আশঙ্কা করে আমাকে থ্রেট করা হয়। তারপর আমি কোনো ক্রমে 4 তারিখ বাড়ি ছাড়তে বাধ্য হই। এখন আমার কোনো স্থায়ী ঠিকানা নাই, এখানে ওখানে ঘুরছি। জমিতে আলু পড়ে রয়েছে এখনো জমিতে আলু পড়ে আছে। প্রশাসন কি বলছে? প্রশাসন কোনোভাবেই কিছু দেখেনি। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, আমরা অভিযোগ তো শুনলাম, ঠিক কি ঘটেছে, কেন এই অভিযোগ উঠছে, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো মিমি, যেটা অভিযোগ উঠছে, ভাই দাদার বিরুদ্ধে একটা জমি লিখে দেওয়ার দাবি করছেন এবং সেই জমি না লিখে দেওয়ার জন্য দাদার মাঠে পড়ে পড়ে বিঘার পর বিঘা আলু, সেই আলু কিন্তু নষ্ট হচ্ছে, এমনই অভিযোগ করছেন দাদা। আর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের আগতকোলা এলাকায়। এই এলাকারই কৃষক, তিনি কিন্তু চরম ক্ষতির মুখে পড়েছেন বলে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপরও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। কিন্তু ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান, তার স্বামীর বিরুদ্ধে মূলত তিনি অভিযোগ করছেন যে তার মদতেই এইভাবে এই কৃষকের ক্ষতি হচ্ছে এবং মাঠে পড়ে আলু নষ্ট হচ্ছে। কিন্তু প্রশাসন পুরো বিষয়টি নজর রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব দ্রুত যাতে করে কৃষক তার আলু অর্থাৎ তার ফসল তুলতে পারেন তার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। ও ছোট ভাই ও কি করেছে না, ওর দাদার নামে ওর জমিটা সব রেজিস্ট্রি করে দিয়েছিল, মানে পরিস্থিতি পরিভাবে আমাদের ঘরের সব সম্পত্তি, মানে জমিনের সম্পত্তি, ঘরের যত ভিটা আছে সব সে রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা আমাদের জমি যেমন কি আমাদেরকে রেজিস্ট্রি করে দেই, ওয়াপস করে দেই। সে বলছে যে তার জমির আলু তুলতে পারছে না, বাড়ি ছাড়া না, ওটা সে নিজের মতো করেছে। জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেছে। ভাইয়ের ব্যাপারে ভাইপো আছে, তাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া আমরা অনুরোধ করেছিল, সে সেই ভয়ে পালিয়ে গেছে, অন্য কোথাও কিছু না। আপনি তো গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, এখানে আমরা সেই নামটা উল্লেখ করে আপনার নামটা উঠে আসছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই যে গ্রামের মানুষ হিসাবে সে করেছেন হালা, আমি কিন্তু গ্রামের মানুষ নাগরিক হিসাবে গেছি, আমি গ্রাম পঞ্চায়েতের স্বামী হিসাবে যাইনি। তাহলে মিথ্যা অভিযোগ করে ওইটা মিথ্যা অভিযোগ করতে। আপনারা তাহলে ভাইদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন? বৈঠক করেছিল যে সুস্থভাবে মীমাংসা হয়ে যায়, ওদের 2 বার লড়াই হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমাদেরকে দেখে দিল, অন্য কিছু না। এরকম কোনো অভিযোগ আমি আমার কাছে পাইনি। আর সেটা যদি হয়ে থাকে, কেউ কারোর জমি লিখে নিয়ে থাকে বা জোর করে বা স্বেচ্ছায়, সেটা তো ওদের ফ্যামিলিগত ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, সেটা ওরা আইনের আশ্রয় নেবে। আর বাড়িতে ঢুকতে পারছে না বা বাড়ি ছাড়া বা মাঠের আলু মাঠে পড়ে রয়েছে, তুলতে পারছে না, সেরকম অভিযোগ আমি এখনো পর্যন্ত কোনো তরফ থেকেই পাইনি। আমার কাছে অভিযোগ আসলে আমি নিশ্চয়ই সেটাকে তদন্ত করবো। দরকার হলে আমি আমার ওসি সাহেব আছেন, তার সঙ্গে কথা বলবো। কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহণ হচ্ছে আজ এবং সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে। এরই মধ্যে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। ভোট ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে এই গন্ডগোল বলে জানা যাচ্ছে। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, কাঁথি সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি, যদিও আদালত তাতে সায় দেয়নি। এখন আবার গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, কি কারণে এই গন্ডগোল? দেখো, 13টি কেন্দ্রে ভোট হচ্ছে মিমি, তার মধ্যে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু নির্বিঘ্নেই ভোট চলছে। কিন্তু যত তাপ উত্তাপ দেখা যাচ্ছে কাঁথি শহরে, এবং কাঁথি শহরে যেটা দেখা যাচ্ছে সেখানে রীতিমতো দুপক্ষের মধ্যে হাতাহাতি, বচসা, ধাক্কাধাক্কি, এই যে ঘটনা ঘটছে সবটাই কিন্তু কাঁথি শহরের উপর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি বা বিরোধীরা। অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে যে তারা এই গন্ডগোল পাকাতে চাইছে। সব মিলিয়ে ভোটকে ঘিরে, সমবায় ভোটকে ঘিরে কাঁথি শহরে, যেখানে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে রীতিমতো এই তাপ উত্তাপ,
অশান্তির ছবি। সেখানে বিজেপি অভিযোগ করছে তাদের বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। খোদ অভিযুক্ত কাশী পুরসভার তৃণমূল পরিচালিত কাশী পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তিনি রীতিমতো শাসানি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন, এমন অভিযোগও কিন্তু সামনে আসছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ভোটারদের কাছ থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ শাসক দল সেখানেও অভিযুক্ত, কিন্তু ভোটে না পেরে, ভোটে হারবে জেনে বিজেপি সবটাই কিমিক তুলতে চাইছে বলেও কিন্তু পাল্টা তৃণমূল অভিযোগ করছে। এবং ঘটনাকে ঘিরে ইতিমধ্যে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে থেমে গেলেও গন্ডগোল, মাঝে মাঝে আবার দুপক্ষের মধ্যে বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তা সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। মিমি, ধন্যবাদ সুজিত। খড়দার গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠছে। কি দুর্নীতি? না, জমির যা দাম, বাজারের যা দাম, সেই বাজার দরের অনেকটা নিচে জমির সরকারি মূল্যায়ন করা হচ্ছে। পঞ্চায়েত সদস্যের জমির জলের দরে মূল্যায়ন হয়েছে। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে জমির মূল্যায়নে এই দুর্নীতি উঠে এসেছে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কিভাবে এই জমির দর ঠিক করা হচ্ছে, পঞ্চায়েত প্রধানের কি ভূমিকা এখানে? দেখো, খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের যে জমির যে বাজার দর রয়েছে, সেই বাজার দরের থেকে কিন্তু একদম কম দামে পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন, জমির মালিক হাফিজুল মন্ডল, তার থেকে কিন্তু একদম কম টাকা নেওয়া হয়েছে। এবং সেই জমির যে ডেভেলপমেন্ট ফিস, সেই ফিস কিন্তু সই করে কিন্তু পাস করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান যে রয়েছেন নন্দরানী বিশ্বাসের বিরুদ্ধে। এবং এই নিয়ে কিন্তু খোদ সরব হয়েছে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, সরব হয়েছে খোদ পঞ্চায়েত সদস্য মাসুদ লস্কর। এবং এই ঘটনা একদম সরাসরি কিন্তু অভিযোগের আঙুল তোলা হচ্ছে পঞ্চায়েত প্রধানের দিকে, যে পঞ্চায়েত প্রধান কি করে একটা পঞ্চায়েতের আইন অনুযায়ী সেই জায়গা থেকে পঞ্চায়েত সদস্যের জমির জন্য যেই মূল্যায়ন করা আছে, যেই নির্ধারিত মূল্য ধরা আছে, তার থেকে এত কমে কি করে তিনি পাস করতে পারেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই ঘটনায় কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন, তিনি বিষয়টি কিন্তু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিধায়কের সঙ্গে আমার যোগাযোগ করে বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার কোনো বক্তব্য পাওয়া গেছে? এটাকে নন্দরানী বিশ্বাস আমাদের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, কিন্তু তার কাছে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি কিন্তু আমাদের থেকে পুরো বিষয়টি শুনেছেন এবং শুনে তিনি কিন্তু বিষয়টি স্বীকারও করেছেন। কিন্তু তারপরে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু পরে কথা বলছি বলে তিনি ফোন কেটে দেন। তারপরে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু তারপরে আর কোন রকম কোনো ফোন আমাদের ধরেননি। পাশাপাশি হাফিজুল মন্ডল যিনি জমির মালিক, তার সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি কিন্তু আমাদের উল্টো প্রশ্ন করেন যে কেন তিনি আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেবেন। এবং এই নিয়ে কিন্তু বিধায়ক যিনি রয়েছেন শুভেন্দু চট্টোপাধ্যায়, তিনি পরিষ্কার বলেছেন যে বন্দিপুর পঞ্চায়েতে এইভাবেই কিন্তু দিনের পর দিন অন্যায় কাজ চলছে, এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং এই অন্যায় কাজের বিরুদ্ধে তিনিও কিন্তু পদক্ষেপ নেবেন, এমনটাই জানিয়েছেন বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। ধন্যবাদ সুবীর। পঞ্চায়েত অ্যাক্ট ল অনুযায়ী আপনার যেটা ভ্যালুয়েশন 23 লাখ টাকা হচ্ছে, ডেভেলপমেন্ট ফিস অন্তত 1% যদি হয় 23,000 টাকা হচ্ছে। কিন্তু সেই 23,000 টাকা দেখতে পাচ্ছি না আমরা। এটা আমরা 1000 টাকা দেখছি ডেভেলপমেন্ট ফিস কেটেছে, এবং প্রিভিয়াস এবং কারেন্ট ট্যাক্স 900 টাকা এবং 300 টাকা, টোটাল 2300 টাকা কেটেছে। এতে কি করে হয়? আমার তো এই জমিটা কার নামে রয়েছে? আনিসুর মন্ডল নামে জমিটা রয়েছে। এটা কি কোনো পঞ্চায়েত সদস্যের জমি? সম্ভবত মনে হয় পঞ্চায়েত সদস্যরই হবে, ওনার বাবা পঞ্চায়েত সদস্য। আচ্ছা, বলছি এটা কি করা যায়? আমার তো মনে হয় এটা করা উচিত না, কিন্তু এখন তো তাই দেখছি পঞ্চায়েত প্রধানের সই আছে, আমি দেখতে পাচ্ছি। সেই সইটা না করে দিলে যে ট্যাক্স কালেক্টর সে ট্যাক্স কাটতে পারে না। আচ্ছা, এবার পঞ্চায়েত প্রধান সই করে দিয়ে সেই অনুযায়ী সে ট্যাক্সটা কেটে দিয়েছে, টাকাটা কেটে নিয়েছে। কিন্তু আমার যেটা জানা যে ডেভেলপমেন্ট হলো যার ভ্যালুয়েশন তার 1% পঞ্চায়েতকে দিতে হয়, নর্মালি দিতে হয়। আর এই কমার্শিয়াল হয় তারা পঞ্চায়েত 2%, 3% নিতে পারে। এটা আমার জানা আছে বা পঞ্চায়েত অ্যাক্টে আছে। তার বেশি তো আমি আর কিছু বলতে পারবো না। পঞ্চায়েত প্রধান কী নিয়েছে কী করেছে সেটা পঞ্চায়েত প্রধানের ব্যাপার। আইন সবার সমান, প্রধান হোক, মেম্বার হোক, পাবলিক হোক। আমার জমি যেটা ডেভেলপমেন্ট হবে সাধারণ পাবলিকও সেম হবে, নাহলে আমাদের ওল্ড ফান্ড জমি কী করে, আমরা ডেভেলপমেন্ট করবো কী করে? সরকারের তাহলে ভাগিদার হচ্ছে। আপনি কি এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আমরা বোর্ড মিটিংয়ে এই কথাটা তুলে ধরবো যে কী করে উনি নিল, তার আমরা তার কাগজপত্র দেখতে চাইবো। সেটা দেখে আমরা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবো, উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। এটা কর্পোরেশনের নিয়ম, মানে বাধ্যতামূলক আর কি। এটা কোনো মানে
ফালতু টাকা নয়, মানে আমি চাইছি টাকাটা অত তা নয়, এই টাকাটা 1% প্রত্যেকের জন্য আছে, আর কমার্শিয়াল হলে আরো বেশি। ওরা নিজের বাড়িতে বসে এগুলো করছে, পঞ্চায়েত এসেও করছে না, বাড়িতে বসে করতে পারে না। এটা তোমরা নিজেরাই মুখে প্রশ্ন করো যে আপনি 1% ট্যাক্সের জায়গায় 2,500 টাকা ট্যাক্স করলেন কি করে 23,000 টাকার জায়গায়। আমি মনে করি এটা ঘোরতর অন্যায়।